তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। ইতিমধ্যে কিন্তু তোমাদের ধাবি প্রত্যয় 3.0 অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আহ, আশা করতেছি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করেছো। তো ম্যাথ ক্লাসে দেখা যায় যে উপস্থিতি একটু কম মনে হচ্ছে। তোমরা কি ম্যাথে ভয় পাচ্ছো? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখ, ভয়কে জয় করলেই কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে। আচ্ছা, আর ক্লাসে খুব তাড়াতাড়ি জয়েন করে পড়ো। আর হচ্ছে ইতিমধ্যে তোমাদের ফ্রেন্ডরা যারা জয়েন করে নেয় সবাইকে একটু শেয়ার দিতে বলো, মানে সবাইকে একটু শেয়ার করে দাও যাতে তারাও জয়েন করতে পারে। হ্যাঁ, আর ক্লাসটা একটু মনোযোগ সহকারে পড়ো, তাহলে দেখা গেল যে খুব ভালো একটা আউটপুট পাবা। তো তার আগে আমি তোমাদের বিভিন্ন গ্রুপে একটু আমি শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করো। হ্যাঁ, এবং দেখি যে আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে তোমরাও একটু তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, কেমন? সাউন্ড আছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ, আর আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু সেটা একটু জানাও, কেমন? শোনা যাচ্ছে আমার মনে হয়। ঠিক আছে, তোমরা আমি আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিব তোমাদের ক্লাসটা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনফর্ম করো যাতে করে তারাও এই ক্লাসটা করতে পারে, কেমন? আর আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে জটিল সংখ্যা এবং স্থিতিবিদ্যা। দেখা যায় যে অনেক স্টুডেন্ট প্যানিক করে যে স্থিতিবিদ্যা বা জটিল সংখ্যাতে কেমনে আনসার করবো, অনেক সময় ইজি জিনিস বাট ট্রিকি। তুমি যদি এই ট্রিকগুলো ধরতে পারো দেখা গেল যে তুমি অনেক ভালো করতে পারবে। আর ম্যাথে ভালো করার উপায় হচ্ছে যে তুমি হচ্ছে বেসিক গুলো ক্লিয়ার থাকতে হবে। তোমার হচ্ছে যে বেসিক কন্টেন্ট যখন তুমি ক্লিয়ার থাকবা তখন দেখবে যে তুমি অনেক কনফিডেন্স পাচ্ছ। আর বেসিকের সাথে সাথে কিছু ট্রিক্স যদি তুমি মনে রাখতে পারো এবং বইয়ের অঙ্কগুলো যদি তুমি সলভ করো, দেখা গেল বিভিন্ন সালে যেগুলো আসছে, তো এগুলো সলভ করলে কিন্তু তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন কোশ্চেনগুলো। আমার নাম হচ্ছে আলসাউদ সৌহার্দ্য, আমি পড়াশোনা শেষ করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, এখন আমি পোস্ট গ্রাজুয়েশনে আছি। তো আমার সাথে অনেকে পরিচিত আছো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে বিষয়টা আজকে শিখবো, ক্লাসটা খুবই প্রিসাইজ হবে এবং তোমরা, হ্যাঁ, নাকি করলাম শুনতে হবে। আচ্ছা, এটা সমস্যা নেই। এটা ওকে, ঠিক আছে। তাহলে আশা করতেছি তোমরা সবাই, তোমাদের শোনা যাচ্ছে না? ওয়ালাইকুম সালাম সেজান। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা একটু ইন্টারেক্টিভ ক্লাস হবে। আমি সবার থেকে শুনবো যে তোমরা কেমনে আনসার করতেছো এবং কিভাবে তোমাদের আনসারটা কেমনে দিচ্ছ, ঠিক আছে? ওকে, দেখো, তাহলে আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে জটিল সংখ্যা একটু আগে শিখবো আমরা, তারপরে হচ্ছে আমরা স্থিতিবিদ্যার বিষয়গুলো শিখবো। ওকে, তো আমার কথা একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু রেসপন্স করো। তো দেখো, প্রথমে আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে 1 প্লাস আই এর আর্গুমেন্ট বের করো, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার হচ্ছে মডুলাস যে বের করার যে সিস্টেমটা, সেটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো। যদি আমরা মডুলাস বের করি, ধরো আমরা এখান থেকে 1 প্লাস আই এর আর্গুমেন্ট, আমি তোমাকে একটু মডুলাসটা বের করা আগে শেখাই, তখন তুমি যদি মডুলাস বের করো, সেই মডুলাসটা হবে কিন্তু, ধরো এখানে তুমি একটা নাম দিলাম, আমরা যে কোনো একটা জেড নাম দিলাম। ওকে, তাহলে এখানে এক্স এর যে সহগটা আছে এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে তোমার ওয়াই। ওকে, তাহলে এখানে তোমার কি করতে হবে, এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক না? তাহলে এক্স এর সহগ হচ্ছে 1, আর এখানে ওয়াই আই এর সহগও কিন্তু তোমার 1, তাহলে এখান থেকে 1 স্কোয়ার করলে তাহলে তোমার কি হচ্ছে, 2 হচ্ছে। তো এটা কিন্তু তোমার বেসিক্যালি মডুলাস। এখন যদি তোমাকে বের করতে বলছে আর্গুমেন্ট, তো আর্গুমেন্ট হচ্ছে থেটা, যখন তুমি বের করবা tan থেটা ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি যে y ডিভাইডেড বাই x, এটা কিন্তু তোমাদের আর্গুমেন্ট, সেটাকে সংক্ষেপে এ আর জি বলা হয়। ওকে, তো দেখো এখান থেকে যদি তুমি থেটা বের করো, সেটা হবে তোমার কিন্তু জটিল সংখ্যার আর্গুমেন্ট, তাহলে tan ইনভার্স অফ এখানে y ডিভাইডেড বাই x, ঠিক আছে? তাহলে এখন দেখো স্টুডেন্টস, তাহলে এখানে y এর মানটা কত ছিল, y এর মানটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে ধরো এইটা, এবং x এর মান কিন্তু এটা। তাহলে y এর মানটা আমরা কেমনে লিখতে পারবো, যে tan ইনভার্স অফ, এখানে 1 আছে এবং এখানে 1 আছে, যেহেতু কোনো চিহ্নের কোনো ইয়ে নাই, যেহেতু এখানে 1 প্লাস আই ছিল, সো দ্যাট এখানে কিন্তু আমরা tan ইনভার্স অফ কত পাইলাম, 1 পাইলাম। তাহলে এটার মানটা কিন্তু পাই ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের আর্গুমেন্টের মানটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 4। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সিরা খান, তুমি কেমন আছো? আচ্ছা, তো দেখো এটার আনসারটা, যদি আমি তোমাকে, এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো এটা কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। ওকে,
জাস্ট বেসিক্যালি tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x লিখছি এন্ড সেটার আনসারটা বের করছি। ধরো এইখান থেকে যদি তোমাকে বলতো যে না এখান থেকে 1 প্লাস i এর বদলে ধরো এখানে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি, এখানে আমরা জানি অল পজিটিভ, এখানে প্লাস প্লাস, এখানে প্লাস মাইনাস, এখানে তোমার হচ্ছে মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস মাইনাস, তাই না? আচ্ছা তো এখন দেখো যে এইখানে যদি তুমি আসতা তখন তুমি কেমনে কি করতা, ধরো এখানে তো এইটার ক্ষেত্রে তখন ধরো তোমাকে বললো -1 প্লাস i, তখন তোমার আর্গুমেন্টটা হয়ে যেত সেম জিনিসটাই, জাস্ট তুমি কি করতা পাই থেকে কিন্তু ওইটা তুমি কি করতা মাইনাস করতা, ঠিক আছে? পাই থেকে মাইনাস করতা, অর্থাৎ ধরো আমি তোমাকে বললাম এখানে 1 মাইনাস আছে, ধরো এখানে হচ্ছে -1 প্লাস i, তো তখন এটা আর্গুমেন্ট তুমি কেমনে বের করবা, সেটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ এখানে 1 -1 এবং 1 আছে, ঠিক না? তো তখন তুমি হচ্ছে পাই ডিভাইডেড বাই এটাকে আর্গুমেন্ট বের করলে কত হয়েছিল, পাই ডিভাইডেড বাই 4, মাইনাস করলেই কত হচ্ছে 3π/4, ঠিক আছে? এটা করলাম। এখন আমি যদি তোমাকে বলি যে না ভাইয়া এখানে দুইটাই মাইনাস আছে, দেখো এখানে মাইনাস এবং এখানেও মাইনাস আছে, তখন তুমি কি করতে, তখন তুমি দুইটা উপায়ে করতে পারো। কয়টা উপায়ে? দুইটা উপায়। সেই দুইটা উপায়গুলো কি দেখো, যে থিটা ইজ ইকুয়ালস টু, তখন এটা ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি বের করে ফেলছো, তাহলে এটার জন্য যদি আমরা একটু বের করি, তখন তুমি থিটার জন্য কি ভাবে বের করতে পারলা, এই দিক থেকে যখন তুমি নিবা তখন তুমি মাইনাস দিয়ে করতে হবে, ঠিক আছে? মাইনাস দিয়ে করতে হবে। আর এই পাশে থেকে যদি তুমি করো তখন তোমাকে প্লাস দিয়ে করতে হবে, ঠিক আছে? তো এখন ধরো তুমি যদি এই পাশে থেকে আসো, এখন প্রশ্ন ভাই আমরা কেমনে বুঝবো যে কোন পাশ থেকে নিব? একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, মুখ্য মান। কি মান? মুখ্য মান। সেই মুখ্য মানটা হচ্ছে এই যে আর্গুমেন্টের যে থিটার মানটা, সেই মুখ্য মানটা যদি আমরা একটু লিখি, সেই মুখ্য মান হচ্ছে থিটার মানটা তোমাকে হচ্ছে 180 ডিগ্রির মধ্যে থাকতে হবে, আর হচ্ছে -180 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। দেখো এখানে কিন্তু আমরা ইকুয়ালস চিহ্ন দিছি, বাট এখানে কিন্তু আমরা ইকুয়াল চিহ্ন দিই নাই, ওকে? সো এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো যে যদি আমি এই দিক থেকে আসি, যে এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তখন সেটা কিন্তু পাই প্লাস হয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু আমাদের ঠিক হবে, বাট সেটা মুখ্য মানের মধ্যে পড়ছে না। এজন্য আমরা কি করব, যে এই কোয়াড্রেন্ট থেকে আসবো, মানে ক্লকওয়াইজ চলে আসবো। তাহলে ক্লকওয়াইজ যদি তুমি চলে আসো, তাহলে এখানে কি হবে, ধরো tan ইনভার্স অফ -1 এবং -1 আছে, ওকে? তো তখন তুমি কি করলা, -পাই আর হচ্ছে +π/4, তারপরে ক্যালকুলেশন করে কি হবে সেটা তোমরা নিজেরাই বলতে পারবা। আচ্ছা এখন কথা হলো, হ্যাঁ এখন কথা হলো দেখো, যে যদি আমি তোমাকে বলি যে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে ভাইয়া, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই যেটার ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে তোমাকে আমি বলে দিলাম যে এখান থেকে 1 - i আছে, তো এটার ক্ষেত্রে থিটার মানটা তোমরা আমাকে সবাই বের করে দেখাবা, ঠিক আছে? আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তোমরা HW করে দেখাবা যে ওটার অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? তাহলে আমি বলে দিই যে এখানে যদি মুখ্য মানের মধ্যে নিতে চাই তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থেকে নিতে হবে, জাস্ট ঘড়ির কাঁটার দিকে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এদিক থেকে যদি তুমি নাও তখন তোমার মুখ্য মানের মধ্যে পড়বে না, তখন তোমার হচ্ছে 2π থেকে π/4টা বাদ দিতে হবে। তো এই ছিল মোটামুটি আর্গুমেন্টের বিষয়। আচ্ছা যদি আমরা একটু মুভ করি, দেখো এটার ক্ষেত্রে মডুলাস আমি তোমাকে অলরেডি শেখাই দিছি, এটার মডুলাস তুমি এখন কেমনে বের করবা। দেখো এখান থেকে ধরো আমি আর মানে হচ্ছে মডুলাস ধরলাম আর, ওকে? তোমরা নিজেরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এটার আনসারটা কি হবে। মডুলাস আর মানে দেখো এখান থেকে কি হবে, এটা সহগ হচ্ছে 3 আর এটার সহগ হচ্ছে কত, -5 হোল স্কয়ার, তাহলে এখানে কত হবে 9 আর হচ্ছে 25, দ্যাট মিন্স এখানে হবে √24। তাহলে এটার ক্ষেত্রে আনসার কোনটা হচ্ছে, তোমরাই কিন্তু এখন আমাকে বলতে পারবা যে আনসারটা হচ্ছে আসলে এই যে 34, ওকে? তো মডুলাস এবং আর্গুমেন্টের ক্ষেত্রে এখন কি তোমাদের কোনো প্রবলেম হবে? আচ্ছা আমার লেখা দেখা যাচ্ছে তো না, এবং আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো সবাই। আচ্ছা ওকে, আচ্ছা তো দেখা গেল যে বেসিক্যালি দেখো এইটার ক্ষেত্রে তুমি এখন এইভাবে আনসার করতে পারো। এখন আমি যদি তোমাকে একটা বলি যে ধরো এখানে একটা মান দেওয়া আছে, ধরো -5 প্লাস হচ্ছে 7i,
তাহলে এর হচ্ছে তুমি এখন মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। ওকে, এটা তোমরা হচ্ছে সবাই আমাকে করে দেখাবা। আচ্ছা, এর পরেরটাতে যদি আমরা একটু মুভ করি, তাহলে দেখো এখানে কি বলছে যে এই জটিল সংখ্যা দ্বয়ের মডুলাসের পার্থক্য কত হবে। ঠিক আছে, জটিল সংখ্যা দ্বয়ের মডুলাসের পার্থক্য কত হবে, কেমন? তাহলে যদি আমরা পার্থক্য বিচার করতে চাই, তাহলে দেখো এটার মডুলাস কত। এটার ক্ষেত্রে আমরা যদি মডুলাস বের করি তাহলে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে 5 হবে। ওকে, আবার দেখো এটার ক্ষেত্রেও যদি তুমি মডুলাস বের করো, এটা R1 ধরো, ওকে, আর এটা হচ্ছে তুমি R2 ধরো, তাহলে R2 এর ক্ষেত্রে কি হবে ভাইয়া, যে 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার, তাহলে আলটিমেটলি এটাও কিন্তু 5 হচ্ছে। তাহলে এখন যদি আমি তোমাকে ডিফারেন্স বের করতে বলি R1 মাইনাস R2, তাহলে এটা কিন্তু আসলে 0 হবে। তাহলে আনসার কোনটা? সি। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে আসতে পারে। আবার ধরো যদি তোমাকে এটা বলতো যে এই দুইটার মধ্যে আর্গুমেন্ট এর পার্থক্য কি হবে, তাহলে তখন তুমি কি করতা, যে এটার ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ কি হইতো 4 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে থিটা 1, আর থিটা 2 মানটা tan ইনভার্স অফ কত -4 ডিভাইডেড বাই 3, দুইটা কিন্তু ডিফারেন্স হতো, তখন কিন্তু আর 0 হইতো না। ঠিক আছে, তখন তুমি এইটা থেকে এই যে থিটা 1 থেকে থিটা 2টা তুমি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা হবে আনসার। বাট এখানে দেখো যদি তুমি এটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করতে পারবে না যে এটা ডিগ্রির মানটা কত। ঠিক আছে, তো সো দ্যাট এটার ক্ষেত্রে তুমি কিন্তু ওই যে পাই ওইভাবে নিয়ে তারপরে হচ্ছে ক্যালকুলেট করলেই আনসারটা হবে। আর যদি ধরো তোমাকে এমন সংখ্যা দিল যে ধরো 1 প্লাস রুট 3i, যেটার ক্ষেত্রে তুমি 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, ঠিক আছে, যে 1 ক্ষেত্রে বা 1 রুট 3 ক্ষেত্রে, ঠিক আছে, এইরকম গুলোর ক্ষেত্রে যদি দেয় তখন তুমি কিন্তু সহজেই সেগুলোর মান বের করতে পারবে, মানে পাই ডিভাইডেড বাই 4, পাই ডিভাইডেড বাই 3, তারপরে একটা থেকে আরেকটা বাদ দিলে কিন্তু তুমি আনসার বের করতে পারবে। ওকে, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি তোহা, তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে দেখো এগুলো কিন্তু তোমরা আনসার সহজেই করতে পারবে, রাইট? আচ্ছা, তারপরে যদি আমরা একটু আসি, দেখো এই যে আমি যেটা তোমাকে এখনই বললাম যে নতি মানে কি, নতি মানে যেটা আমি আর্গুমেন্ট বের করলাম, আর্গুমেন্ট মানে কিন্তু নতি, আর্গুমেন্ট বলুক নতি বলুক সবকিছু কি একই জিনিস। তাহলে এখন দেখো যে এখান থেকে কি হবে, ঠিক আছে, যে এটার ক্ষেত্রে Z1, তাহলে Z1 এর ক্ষেত্রে তুমি বের করলা, ঠিক আছে, বের করলা, ধরো ওই ক্ষেত্রে tan ইনভার্স অফ কত, এটা কোন কোয়াড্রেন্টে আছে তাহলে বোঝো, তাহলে এখানে প্লাস প্লাস, এখানে হচ্ছে প্লাস মাইনাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে এখানে ধরো -1 ডিভাইডেড বাই 1, তাহলে এটার ক্ষেত্রে আমরা -পাই ডিভাইডেড বাই 4 পাইলাম। ওকে, আর দেখো এইটার ক্ষেত্রে কি, এটা ধরো থিটা 1 ধরলাম, থিটা 2টার জন্য কত আসছে ভাইয়া, tan ইনভার্স অফ 1 ডিভাইডেড বাই রুট 3, তাহলে 1 ভাগ রুট 3 এর জন্য তুমি মান পাও কত, এই যে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6। আচ্ছা, এখন ভাগ আছে না, ভাগ থাকলে তুমি করবা হচ্ছে বিয়োগ করবা, আর যদি তোমাকে যোগ কি বলে গুণ থাকে, তো গুণ থাকলে তুমি হচ্ছে কি করবা, যোগ করবা। ভাগ থাকলে বিয়োগ, আর গুণ থাকলে হচ্ছে যোগ, গুণ থাকলে হচ্ছে যোগ, হ্যাঁ, ভাগ থাকলে বিয়োগ। তাহলে এখন দেখো যে Z2 ডিভাইডেড বাই কত, Z1, এখন তুমি কি করবা, এই যে এখান থেকে এটা কি করবা, মাইনাস করে দিবা, তাহলে হয়ে যাবে आंसर Z2 ডিভাইডেড বাই Z1। ওকে, তাহলে ধরো থিটা 1 মাইনাস তোমার থিটা 2 যদি তুমি করো, সরি থিটা 2 মাইনাস থিটা 1 যদি তুমি করো, তাহলে থিটা 2 মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6 মাইনাস হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই এই যে এখান থেকে 4, তারপরে যেটা आंसर হবে সেটাই তুমি করবে। ওকে, তারপরে দেখো এইটার ক্ষেত্রে লাল দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, লাল কালারটা তাহলে চেঞ্জ করে, লাল কালারটা চেঞ্জ করে কি কালার নেওয়া যায় বলো তো, ইয়েলোটা নিলে দেখা যায়, আচ্ছা আমার মনে হয় ইয়েলোটাতে দেখা যাবে। আচ্ছা ওকে, তো এখন দেখো যে এখান থেকে কি বলছে যে এইটার পোলার আকার কোনটি, দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসার মতো একটা পরীক্ষা। ওকে,
আচ্ছা, রেড কালারটা আমি স্কিপ করছি, দেখো এখন বোঝা যায় কিনা। ইয়েলো কালারটাই দিছি। ওকে, তাহলে এখন দেখো এইটা ওমেগার মানটা তোমরা অলরেডি জানো স্টুডেন্টস, ওমেগা মানে হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে √3 আর হচ্ছে আই কিউব মানে তোমরা জানো যে আই মানে হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে -i, আর i⁴ মানে হচ্ছে কত 1। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে এটা আর এখান থেকে হচ্ছে যদি +√3 আর আই কিউব মানে হচ্ছে -i, তাহলে এখান থেকে দাঁড়ালো কি আলটিমেটলি √3i। ওকে, তো এখন এটার ক্ষেত্রে যদি তুমি পোলার আকৃতি বের করো, তো একটা ওয়েলারের একটা সমীকরণ আছে, সেই ওয়েলারের সমীকরণটা হচ্ছে r(e⁻i⁻θ)। ওকে, তখন তুমি এটার মডুলাস বের করবা। ঠিক আছে, মডুলাস দিয়ে হচ্ছে তোমার cos θ নিলা, তারপরে হচ্ছে i sin θ নিতে হবে। তো মডুলাস দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে cos θ, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে i sin θ। এটাই হচ্ছে তোমার ওয়েলারের সমীকরণ, এটাকে এইভাবে লেখা হয়। ওকে, আচ্ছা, তো এখন দেখো যে এটার ক্ষেত্রে যদি তোমাকে পোলার আকৃতি বের করতে বলে, তো দেখো এটার আগে মডুলাস তুমি বের করো। তাহলে আর এর মানটা তোমার কিন্তু জানাই আছে যে 1² প্লাস হচ্ছে √3²। ওকে, তাহলে এখান থেকে আর এর মানটা কিন্তু তুমি 2 পাবা ভাইয়া, ঠিক না? আর এর মানটা যদি তুমি 2 পাও, আর এখান থেকে তুমি ইয়ার মানটা বের করবা, কি বলে তোমার আর্গুমেন্টের মানটা বের করবা। তাহলে আর্গুমেন্টের মানটা কত, tan, যেহেতু থিটার মানটা এখানে বলে দিচ্ছে, তাহলে tan ইনভার্স অফ কত -√3 ডিভাইডেড বাই (1), ঠিক না? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, মানে ফার্স্ট মানে প্লাস মাইনাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে -π ডিভাইডেড বাই 6, ঠিক না? ওকে, তাহলে -π ডিভাইডেড বাই 6। তাহলে এখন দেখো যে -π ডিভাইডেড বাই যদি 6 থাকে, আচ্ছা এটা হচ্ছে π ডিভাইডেড, তাহলে থিটার মানটা আসলে হচ্ছে -π ডিভাইডেড বাই 6। তাহলে এখন দেখো, তো তখন আমরা এখানে 2 বসাবো। ঠিক আছে, 2 বসে, তাহলে এখান থেকে cos, তাহলে হচ্ছে -π ডিভাইডেড বাই 6। তাহলে cos এর ক্ষেত্রে তো আর মাইনাস থাকে না, বাট sin এর ক্ষেত্রে এটা কি হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে তাহলে sin কি হবে, π ডিভাইডেড বাই 6। তাহলে আনসার কোনটা হবে তোমরা বলো, এই যে এটা হবে তোমাদের আনসার। ওকে, সাইনের জন্য মাইনাস হচ্ছে কারণ এই যে চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে সাইনের মানটা নেগেটিভ, বাট কজের মানটা হচ্ছে পজিটিভ। ওকে, দেখো তারপর কি বলছে যে পি প্লাস আই কিউ হলে, পি এবং কিউ বাস্তব সংখ্যা হলে কিউ ইজিক্যালস টু কত। ঠিক আছে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কেমনে বের করবা? তো দেখো এটা যখন আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলে, অনেক সময় তোমাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলে, কেমন এ প্লাস আইবি আকারে যদি তোমাকে প্রকাশ করতে বলে, তখন দেখো যে এটা এ প্লাস আইবি মানে ধরো 2 + 3i, অথবা তোমাকে বলতে পারে যে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো। তো এখন দেখো এখানে তোমাকে একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে, তো তখন তুমি কি করবা, যে ধরো এখান থেকে 2 + 3i আছে আর এখানে 2 - i আছে, তো তখন এটার অনুবন্ধী দ্বারা উদ্ভবককে গুণ করবা। ওকে, তাহলে এখান থেকে ধরো 2 + 3i আর এখান থেকে হবে 2 - এর জায়গায় হচ্ছে +i। ওকে, আর এখানে হচ্ছে 2 + i, আবার হচ্ছে এখান থেকে হচ্ছে 2 - i, কেমন? তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4, আর হচ্ছে এখান থেকে 2i, আবার এখান থেকে পাচ্ছ হচ্ছে 6i, আবার হচ্ছে এখান থেকে পাচ্ছ হচ্ছে 3i², দ্যাট মিন্স -3। ওকে, আচ্ছা তারপরে দেখো এখান থেকে a + b হোল স্কয়ার, তাহলে 2² - i², তাহলে -i² মানে হচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, মাইনাস মানে +1 পাচ্ছি, আর হচ্ছে তোমার হচ্ছে এইটাই, ঠিক না? আর নিচে আমরা কি পাচ্ছি ভাইয়া, যে হচ্ছে 3 পাচ্ছি, ঠিক না? যে 2, সরি 3 না, অ্যাকচুয়ালি 5 পাচ্ছি, মানে 2² মানে 4, আর i² মানে হচ্ছে -1, মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে দেখো এখানে যদি আমরা a + iv আকারে এটাকে প্রকাশ করি, তখন এটাকে আমরা কিভাবে লিখতে পারবো ভাইয়া, যে 1/5 + 8/5 ইন্টু কত i। তাহলে দেখো এটার ক্ষেত্রে যদি তোমাকে বলে পি কিউ এর মান, তাহলে এটা হবে পি মান, আর এটা কিন্তু তোমার কিউ এর মান। তাহলে কিউ ইজিক্যালস টু তোমার কত হচ্ছে 8/5, এটা কিন্তু তোমাদের আছে।
তাহলে এখন যদি তোমাকে এরকম ভাবে যদি বলতো পি মানটা কত হবে, তো তখন কিন্তু তুমি এমনি বলতে পারতা যে 1/5, রাইট? ওকে, তাহলে এখন যদি আমি তোমাকে বলি একটা টাস্ক দিলাম, এটা সবাই একটু দেখি এটা কে কে আমার আগে আনসার করতে পারো, এখান থেকে দেখা যায় কিনা। আচ্ছা, আমি যদি এখানে লিখি ধরো 5 + 7i, আর এখান থেকে 1 প্লাস ধরো আমি তোমাকে আই দিলাম। ওকে, তো এইটার ক্ষেত্রে তুমি হচ্ছে যদি পি প্লাস কিউ আই হয়, তাহলে পি ইজিক্যালস টু হোয়াট, এটা একটু আমাকে বের করে সবাই দেখাও যে এটার আনসার কি হবে। ততক্ষণে আমরা একটু নেক্সট সাথে চলে যাই, দেখি কে আগে আনসার দিতে পারো। ওকে, দেখো তাহলে এটাও তোমাদের কিন্তু টাচ থাকলো যে এখানে a প্লাস আই বি আকারে প্রকাশ করো। তো তখন আমরা কি করব, যে এটার অনুবন্ধী দ্বারা এই জিনিসটার অনুবন্ধী দ্বারা গুণ করবো। তাহলে এখানে 1 মাইনাস আই, আর এখানে হচ্ছে 1 প্লাস আই, তাহলে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে আই স্কোয়ার, ঠিক না? তাহলে 1 মাইনাস আই ডিভাইডেড বাই এখানে কি হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এখানে হলো হাফ মাইনাস এই যে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আই, ঠিক আছে? তাহলে বির মানটা কত হচ্ছে, বির মানটা কিন্তু মাইনাস হাফ হচ্ছে আনসার। তাহলে এটা হবে আমাদের আনসার, একদম পানির মতো সহজ এগুলো। তো তারপরে এখানে দেখো আমরা কিছু জিনিসপত্র লিখছি, তো এগুলো তোমাদের আই এর ক্ষেত্রে আমরা কি জানি যে আই ইজ ইকুয়ালস টু রুট ওভার -1, এই জিনিসগুলোই তোমাকে এখানে লিখছে। তারপরে হচ্ছে আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তারপরে আই কিউব মানে কত, আই কিউব মানে হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখছে। এখন অসংখ্য যদি তোমাকে এরকম ধরে বলে যে আই এর মানটা যদি তোমার 4 দ্বারা বিভাজ্য হয় তখন হবে 1। ওকে, ধরো এরকম ভাবে তোমাকে দিল যে আই টু দি পাওয়ার 4n ইজ ইকুয়ালস টু 4n প্লাস 3, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখানে n বিলংস টু তোমাকে বলেই দিচ্ছে যে n বিলংস টু z। ওকে, তাহলে এখানে তখন তোমাকে কি বলতে হবে, n এর মানটা তুমি যে n মানে হচ্ছে z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তো এখানে যে কোনো পূর্ণ সংখ্যা তুমি যদি বসাও তাহলে আই কিউব পাবা, আই কিউব মানে হচ্ছে আই, ঠিক আছে? তো এইভাবে এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং মুখস্থ রাখতে পারো। আচ্ছা, আর দেখো যদি এগুলো ধারা দেওয়া থাকে, যে এখানে ধারা দেওয়া আছে খুব সুন্দর করে, তো একটার সাথে একটা কাটবে, এটা একের সাথে 3 কাটে, 2 এর সাথে কত কাটে, 4 কাটে, তাহলে আনসার কত, 0। এই তো, হ্যাঁ, সোহানা সুলতানা বলছো বি, হ্যাঁ তোমার আনসার ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে যদি তাহলে এইটার ক্ষেত্রে দেখো এন হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সবগুলো জিনিসটাই প্রতিনিধিত্ব করতেছে, ঠিক না? তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, 0 হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এটার ক্ষেত্রে ধরো 1 হলো, এটার ক্ষেত্রে কত হবে, n প্লাস 1 মানে 2, এটার ক্ষেত্রে কিউব, আবার এটার ক্ষেত্রে টু দি পাওয়ার 4, তাহলে আনসার কিন্তু 0। তারপরে দেখো এখানে z প্লাস এক্স ওয়াই, তারপরে এখানে যদি এটা হয়, তো এগুলো হচ্ছে তোমাকে বর্গমূল বের করার যে কিছু শর্টকাট টেকনিক, এই সূত্রটা তুমি মুখস্থ রাখতে পারো। আবার কিছু শর্টকাট টেকনিক আছে অন্য, সেগুলোর ক্ষেত্রেও তুমি বর্গমূল বের করতে পারবা। ওকে, তো এইগুলোর ক্ষেত্রে দেখো যে এখান থেকে কি বললাম, যে এখান থেকে এইভাবে যে z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যার ক্ষেত্রে তুমি যখন বের করবা, কি বলে, এটার বর্গমূল বের করবা, তখন হবে +-1 ডিভাইডেড বাই √2। আর আরটা কি, যেটা তুমি মডুলাস বের করছো, তারপরে সেটা এক্স এর মানটা প্লাস দিয়ে, ঠিক আছে, আর মাইনাস এক্স, এখানে এক্স এর যেটা থাকবে। অর্থাৎ যদি ধরো তোমাকে আমি বলি যে ধরো এখান থেকে z ইজ ইকুয়ালস টু যে 3 + 4i। ওকে, তাহলে এখন তোমাকে আমি বললাম যে √3 + 4i, এইটার হচ্ছে তুমি রুট বের করো। তো তখন তুমি কি করবা, প্লাস মাইনাস এই যে 1 ডিভাইডেড বাই √2 করলা, তারপরে হচ্ছে এখান থেকে আর এর মানটা কত বলতো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে আর এর মানটা পাইলে হচ্ছে 5, ঠিক না? তাহলে 5 প্লাস এখানে এক্স এর মানটা কত দেখো, এক্স এর মানটা হচ্ছে 4 কিন্তু, ঠিক না? তাহলে 5 + 4, আর এখান থেকে প্লাস দিয়ে আই দিয়ে, ঠিক না? আচ্ছা, এখানে কিন্তু রুট ওভার রয়ে গেছে, তো তারপরে হচ্ছে আবার আই দিয়ে আমরা কি করব, যে 5 - 4 করব, কেমন? তাহলে এখন দেখো এখান থেকে তুমি +-1 ডিভাইডেড বাই √2, আর এখান থেকে পাবো হচ্ছে √9, 9 মানে হচ্ছে 3, আর এখান থেকে প্লাস দিয়ে তারপরে কত বের করলা, যে √1, ঠিক না? তাহলে এখান থেকে তুমি কিন্তু আই পাচ্ছ। তো এটাই কিন্তু তোমার আলটিমেটলি আনসার। তো তখন কিন্তু তোমাকে আরো অনেক প্রসিডিউর ফলো করে যে তোমরা
নর্মালি যেটা করতে হয় যে অনেক বড় করে করতে হয়, এটা কিন্তু আর এখানে করতে হচ্ছে না। ওকে, তাহলে আবার দেখো যখন তোমার মাইনাস থাকবে তো তখন এই জায়গায় প্লাসের জায়গায় কি হবে, মাইনাস দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে একটা টাস্ক তোমাদেরকে আমি দিই, যে ধরো এখান থেকে আমি যদি তোমাকে বলি যে জেড ইজ ইকুয়ালস টু 5 মাইনাস প্লাস মাইনাস দিই, ঠিক আছে 7i, তাহলে এই দুইটার জন্য তোমাদের একটা এইচডব্লিউ থাকলো, তোমরা আমাকে করে দেখাবা যে ভাইয়া এটার আনসার গুলো কি হতে পারে, কেমন? ওকে, তাবাসসুম সামিনা বলছো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো এখন দেখো এইটাও তোমরা, আমি তোমাকে যেমন শেখাইছি তুমি সেভাবে কি করবা, করে ফেলবা। দেখো এখান থেকে আমি আরো একটু সহজ করে দিই কিভাবে এটা করবা, যে এখান থেকে -8 আর এখান থেকে 6, এটার মানে হচ্ছে i। ওকে, তাহলে -8 মাইনাস কত, 6i। এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেভাবে শেখাইছি, ঠিক আছে, এখানে মাইনাসটা তুমি মাইনাসই রাখবা, এটার ক্ষেত্রে তুমি পরিবর্তন করে ফেলবে। ওকে, তারপরে দেখো i প্লাস হচ্ছে রুট ওভার মাইনাস এটা আছে, তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো তো ভাইয়া। তো দেখো রুট ওভার আই যখন তুমি করবা, নর্মালি এটা কিভাবে করা হয়, রুট ওভার আই, ঠিক না? তো এটার জন্য তুমি আগে হচ্ছে এখান থেকে 2i নিয়ে নিলা, ওকে, আর নিচে একটা 2 দিলা, রাইট? সো এখন যদি এইভাবে করে দাও, তো এটা কাটা গেল, যা আছে তাই থাকলো, এটা কিন্তু বেসিক্যালি কোনো চেঞ্জ নাই, কারণ যা আছে তাই। বাট এখান থেকে আমার একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য দেখো স্টুডেন্ট, তাহলে এখান থেকে যদি তুমি হচ্ছে 2 কাটা গেল, এখন আমি যদি ধরো এখানে 1 স্কোয়ার লিখি, আর এখান থেকে 2 ইন্টু 1 ইন্টু আই লিখি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সমস্যা হচ্ছে এখানে আমি 2 ইন্টু 1 ইন্টু আই লিখে মানে 2i হল, বাট এখানে আমরা 1 স্কোয়ারটা বেশি লিখছি, তাহলে এখান থেকে যদি আমরা আই স্কোয়ার করি, তাহলে এই আই স্কোয়ার এবং 1 স্কোয়ার কি হবে, কাটা থাকবে, যে বেসিক্যালি যা ছিল তাই, আর নিচে তো আমার 2 ছিল 2। বাট এখন দেখো তো এখানে একটা কি হয়ে গেল, একটা সূত্র হয়ে গেল না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারবো যে 1 প্লাস হচ্ছে কত, i, ঠিক না, এবং হোল স্কোয়ার, আর এখান থেকে আমার রুট থেকে গেল, তাহলে এখান থেকে আমার হোল স্কোয়ার থাকলো। তাই এখন দেখো ভাইয়া, এখান থেকে দেখো রুট ওভার আর এই হোল স্কোয়ারটা কাটা গেল, তাহলে আমরা প্লাস মাইনাস লিখতে পারবো না, এখন প্লাস মাইনাস লিখে এই যে 1 প্লাস i ডিভাইডেড বাই রুট 2, এটাই কিন্তু তোমার হচ্ছে রুট i এর যে মানটা, সেটা কিন্তু তুমি পেয়ে গেলাম। এখন দেখো মাইনাসের জন্য তুমি কি করবা, জাস্ট মাইনাসের জন্য এই একটার ক্ষেত্রে a মাইনাস বি হোল স্কয়ার হবে, অর্থাৎ সেই সেম প্রসিডিউর যদি তুমি ফলো করো, তখন তোমার হবে 1 প্লাস মাইনাস এখান থেকে 1 মাইনাস i, আর এখান থেকে হবে রুট ওভার। ওকে, এখন তোমার প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে হচ্ছে রুট ওভার, আচ্ছা আমি যদি একটু মিশাই দিই, ধরো এটা একটু মিশাই দিই, জাস্ট মনে রাখো। তো তখন এখান থেকে কি বলছে, রুট ওভার আই প্লাস হচ্ছে রুট ওভার মাইনাস আই। তাহলে এখানে আমি জটিল অংশগুলো কখনো যোগ করা যায় না, তাহলে আমরা হচ্ছে স্বাভাবিক যে সংখ্যাগুলো, অর্থাৎ ন্যাচারাল যে নাম্বার গুলো বা যেটাকে বলে বাস্তব সংখ্যা, সেই জিনিসগুলো আমরা যোগ করতে পারবো। তাহলে এখন দেখো এটার বাস্তব অংশ কত, 1 ডিভাইডেড বাই এই যে রুট ওভার 2, এটা বাস্তব অংশ, এটা ঠিক আছে। তাহলে আমি যদি একটু এখানে রুট ওভার মাইনাস আইটাকে লিখি, তাহলে এখানে প্লাস মাইনাস হবে 1 ডিভাইডেড বাই রুট 2, এখানে 1 মাইনাস আই, ঠিক না? তাহলে দেখো এইটার বাস্তব অংশ হচ্ছে 1 ভাগ রুট 2, আবার হচ্ছে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা এখান থেকে আবার 1 ডিভাইডেড বাই রুট 2 টাই করবো। ওকে, তো দেখো এই দুইটা যদি তুমি যোগ করো, তাহলে এখানে রুট 2 হবে, এখানে 2 হবে, তাহলে আলটিমেটলি যদি তুমি কাটো, তাহলে এখান থেকে কিন্তু রুট 2 তুমি আনসার পাচ্ছ। এখন তুমি আমাকে টাস্ক গুলো দেখাবা, সেটা হচ্ছে রুট ওভার আই মাইনাস রুট ওভার আই মাইনাস আই। ওকে, তো এইটার ক্ষেত্রে আনসার গুলো কি হবে, তুমি একটু আমাদেরকে বলবা যে ভাইয়া এটার আনসারটা কেমনে কি হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা প্লাস মানগুলো নিয়ে আমাদের কি হলো, যে মানগুলো আমরা পাবো 1 ভাগ রুট 2, আর মাইনাসের এই যে আইটা আই ভাগ রুট 2 এবং এই যে মাইনাস আই ভাগ রুট 2, এটা কিন্তু কাটা যাবে, বুঝতে পারছো? ওটা কিন্তু আমি আর লিখি নাই, জাস্ট এই দুইটা যোগ করে দিয়েছি, বুঝতে পারছি? ওকে, মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে এখান থেকে 1 ভাগ রুট 2 প্লাস হচ্ছে 1 ভাগ রুট 2 আই ছিল, বাট প্লাস যেহেতু আবার আছে, এইভাবে 1 ভাগ রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2, এটা বেসিক্যালি এরকম ছিল। ওকে, তো তখন আমি কি করলাম, যে এখান থেকে আই, এই যে এখান থেকে এটার যে আই, এটা কাটা গেল, তখন আমি এই দুইটা পাইলাম, এই দুইটা যোগ করলে জিনিসটা আমরা যেটা পাচ্ছি সেটা। তো যখন আমি বিয়োগ করব, তখন আমাদের কি হবে বলতো, যে এখান থেকে 1 ভাগ রুট 2, তাহলে এখান থেকে প্লাস হচ্ছে আবার
1/√2i, বাট এখানে বিয়োগের জন্য আমাদের কি হবে -1/√2, আর মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যে 1/√2i। তখন এইটা এবং এইটা কাটা যাবে, এই দুইটা যোগ করলে যেটা হবে সেটা হবে আমাদের আনসার। বুঝে গেল? তাহলে তুমি আই কমন নিয়ে মাইনাস করে দিলে যেটা হবে সেটা হবে আমাদের আনসার। হ্যাঁ, কমপ্লেক্স পার্টটা দেখো আম্বিয়া আমি লিখে ফেলছি, মানে ওটা আমি শর্টকাটে লিখছি যে ওটা আগেই কাটা যায়, বাট যখন তুমি বিয়োগ করবা তখন তোমার ওই জটিল অংশটাই কিন্তু থাকবে আর স্বাভাবিক অংশটাই 0 হয়ে যাবে। ওকে, তারপর এটা দেখো এখান থেকে কি বলছি ভাইয়া, হ্যাঁ তোমার আনসার ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখো এখান থেকে এটা কি হবে, ওকে দেখো এটা হচ্ছে 4n, n মানে হচ্ছে যে কোনো বিলংস টু, ধরো তুমি 0 ধরলা, তাহলে i⁻7 পাইলা, ওকে। তাহলে আবার প্লাস দিয়ে এখানে i⁻মাইনাস আছে, ওকে, তাহলে -7, তাহলে এটার ক্ষেত্রে মানে আমি এটার n এর মানও 0 ধরলাম, এটার n এর মানও 0 ধরলাম, তাহলে n বিলংস টু হচ্ছে z, যেহেতু 0 হচ্ছে পূর্ণ সংখ্যার একটা অংশ। তো একটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে i মানে হচ্ছে মানে i ইনভার্স মানে হচ্ছে -i, ওকে। আবার i² মানে i ইনভার্স 2 মানে হচ্ছে -1i, আবার i ইনভার্স কিউব মানে হচ্ছে +i, ওকে। আবার i⁴ মানে হচ্ছে মানে মাইনাস দিয়ে তখন হবে 1, জাস্ট 1 এবং 3 আগের থেকে কি হয়েছে চেঞ্জ হয়েছে, ওকে। তো এখন দেখো যে এখান থেকে তুমি কি লিখতে পারবা i⁻7, তাহলে এখান থেকে 3 নাম্বারটাতে আছে, ঠিক না? তাহলে এটা কিন্তু এটা ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে i³ লিখতে পারবো, তাই না? আর এটার ক্ষেত্রে দেখো যে 1/, আমরা i³ লিখতে পারবো কিন্তু, ঠিক না? তাহলে দেখো এখান থেকে i ইনভার্স মানে কি, i³ মানে হচ্ছে -i, আর এখান থেকে এটা প্লাস দিলাম, i³ মানে হচ্ছে এখানে 1/, তোমার ইনভার্স আছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে -i, ঠিক। ইনভার্স যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, শুধু i হবে, ঠিক আছে। মানে -i কে যদি ইনভার্স করো তাহলে তোমার কি হচ্ছে i, তাহলে i এবং এই যে -i কাটা দিয়ে কি হচ্ছে 0, ঠিক আছে। মানে এটা যদি আমি আরেকবার বলি যে i⁻, এখানে 4 এর পরে কি আছে 3 আছে, ঠিক না, i³, আর এখান থেকে আমরা 1/, এই যে 3 লিখতে পারবো, তাহলে i³ মানে হচ্ছে -i, আর এটা হচ্ছে 1/i3 আছে, তাহলে +i, তাহলে প্লাস মাইনাসে কাটা গেল 0 হবে, এই তো। ওকে, তাহলে i99 এটা কি 4 দ্বারা বিভাজ্য না, তাহলে তার আগেরটা আছে, ঠিক না? তাহলে দেখো যে i100 মানে 1000 যদি আমি করি এটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার ক্ষেত্রে 1 আসে, তাহলে এটার আগেরটার ক্ষেত্রে তাহলে কি হবে, ঠিক না? আগেরটার ক্ষেত্রে হবে i³, দ্যাট মিন্স -i, ওকে। তাহলে ধরো এখানে আমি তোমাকে একটা টাস্ক দিলাম, ধরো এখানে 01718519967, ওকে। তখন এটার ক্ষেত্রে আনসারটা কি হবে, এটার ক্ষেত্রে আনসার হচ্ছে, ধরো প্রথমে আগে তুমি দেখবা যে যেগুলো 3 দ্বারা বিভাজ্য, সেগুলো তুমি আগে 0 করে নিলাম, তো 0 তো আমার নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই 3টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই 3টাকে আমি বাদ দিলাম, ঠিক আছে। তো তারপরে আমি দেখব যে কোনগুলা যোগ করলে আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়া সম্ভব, ঠিক আছে। দেখো এই 2টা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হওয়া সম্ভব, আবার দেখো এই 2টা যোগ করলেও 3 দ্বারা বিভাজ্য হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে এখন দেখো তো বাকি থাকলো কত, 177, তাহলে এখন যদি আমরা 177 আর কিন্তু 3 দ্বারা বিভাজ্য রাখা সম্ভব না, এই 177 কে আমরা যদি এখন কি করি মান বের করি, তাহলে 172 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই ক্ষেত্রে তারপরের একটা সংখ্যা আছে, তাহলে i⁻1, তাহলে এটার আনসার হবে i, ঠিক আছে। তো এইভাবে এটা করতে হবে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আমি তোমাকে যেভাবে বুঝাইলাম যে 3 দ্বারা বিভাজ্য কি কি আছে, এটা আছে, এটা আছে এবং এটা আছে, ঠিক না, এই 3টা তোমার আগে বাদ। তো তারপরে মানে আমি একটু যদি এখান থেকে কাটা দিই, তারপরে দেখো কোন 2টা আমরা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য আমরা পাবো। দেখো 1 এর সাথে 8 যোগ করলে আমরা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য পাবো, 1 এর সাথে 5 যোগ করলেও আমরা 3 দ্বারা বিভাজ্য পাবো, ঠিক আছে। 0 তো আমার নেওয়ার দরকার নেই, তাহলে আমার থাকলো হচ্ছে 2 আর এখানে 2, তাহলে আমরা হচ্ছে 22,
ঠিক আছে, তাহলে 22 ক্ষেত্রে আনসার কত হচ্ছে আই স্কোয়ার, তার মানে আনসার হবে -1। এই যে ডি হবে আনসার। ওকে, আর ঘনমূলের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই যে এই সূত্রগুলো কিন্তু তোমরা একটু মনে রাখলেই পারবা। ওকে, দেখো কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো যদি তোমরা একটু শেখো তো তখন তোমাকে কিন্তু মানে একদমই ইজিলি পারবা। সেটা হচ্ছে ধরো এখান থেকে a কিউবিক রুট, ধরো তোমার এখানে বলছে যে 3, এখান থেকে 3 কিউবিক রুট, অথবা এখান থেকে তোমার কিন্তু অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। ওকে, দেওয়া নাও থাকতে পারে। ধরো তোমাকে বললো যে এখান থেকে 3, এই যে 2 এখানে 7, মানে এটা আছে, তো তখন তুমি কিন্তু তোমাকে এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে তাহলে তুমি কি লিখতে পারবা? আমরা জানি যে 3 কিউব মানে হচ্ছে 27। তো এটার ক্ষেত্রে তোমার আনসার একটা কি হবে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে কত 3 ওমেগা, আর আরেকটা হচ্ছে কি 3 ওমেগা স্কোয়ার। এখন আমি যদি তোমাকে বলি যে এখান থেকে 8, তাহলে 8টাকে কনভার্ট করলে আমরা কি লিখতে পারবো 2, এটা কিউব, তাহলে একটা আনসার হবে 2, আরেকটা আনসার হবে 2 ওমেগা, আরেকটা আনসার হবে 2 ওমেগা স্কোয়ার। আর ওমেগার মানটা কি তোমরা সকলেই জানো, ওমেগা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ারের মানটা হচ্ছে মাইনাস এটা, আবার হচ্ছে -√3i ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই মানগুলো তোমরা কম বেশি সবাই জানো। আর নেগেটিভ এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে আগের যা পজিটিভ ছিল জাস্ট একটা করে নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। আর ওমেগার মানটা এখানে জাস্ট বসাই দিছে। তো আমি যদি তোমাকে আবার এখান থেকে বলি যে ধরো কি হতে পারে, ধরো এটার ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে -27। ওকে, বা এখানে তুমি কিন্তু সহজেই লিখতে পারবা যে -3 কিউব। ওকে, তো তখন তোমাদের আনসার কি হবে -3 ওমেগা এন্ড -3 ওমেগা স্কোয়ার। এইটুকু আশা করতেছি সবাই বুঝছো, as simple as that। আচ্ছা, আর দেখো কিউবের ক্ষেত্রে মানে চতুর্মূল বের করার জন্য আমরা কি করবো, হ্যাঁ চতুর্মূল বের করার জন্য দেখো যে ওই জিনিসটা যেটা 4বার করলাম, যেটা প্লাস মাইনাসে প্লাস মাইনাস, দেখো এখানে যদি আমি তোমাকে বলি যে একেরই তুমি 4টা মূল বের করো, এখানে কিউবিক রুট কি বলে 2^4 আছে, 1^4, তাহলে এখানে কি হবে +-1, আবার হচ্ছে এই ক্ষেত্রে তোমার +-1 ইন্টু আই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 1 তো আর লেখার দরকার নেই, তাহলে +-1 +-i। এখন যদি তোমাকে আরেকটা একটু মোটিফাই করে যদি তোমাকে বলে যে এককের 4টা মূলের যোগফল কত, তখন তুমি কেমনে বের করবা? এককের 4টা মূলের যোগফল, তাহলে এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল, তাহলে আলটিমেটলি কিন্তু 0 আসতো। আরেকটা জিনিস একটু মনে রাখবা, এককের যে কয়টা মূল হোক না কেন, যদি ধরো 3টা মূলের যোগফল, তাহলে সেটাও কিন্তু 0 হয়, যেটা আমরা দেখি হচ্ছে কি 1 + ওমেগা স্কয়ার = 0। আবার দেখবা যে হচ্ছে ওমেগা = 1/ওমেগা স্কয়ার, মানে ওটাকে অপোজিট করলে অন্যটা চলে আসে। ওমেগা কিউব মানে হচ্ছে কিন্তু 1, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। তো এখন দেখো যে এটার ক্ষেত্রে আমি তো একটা করেই ফেললাম, তাহলে এখানে ধরো তোমাকে বললো যে এখানে 4, তাহলে এখান থেকে হচ্ছে 16, তাহলে 16 কে যদি আমরা চেঞ্জ করি তাহলে 2^4 হয়, তাই না? তো তখন হবে +-2, আবার হচ্ছে +-2i। তো এখন বাকিগুলো তোমরা করে ফেলবা। ওকে, আচ্ছা, আর এইগুলোর ক্ষেত্রে দেখো যে যখন মাইনাস থাকবে তখন আমরা কি নিব, জাস্ট হচ্ছে a/√2, আর হচ্ছে এখান থেকে 1 +-i। এই তো বোঝা গেল। আচ্ছা, এটা কিন্তু অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা, আবার ধরো এইভাবে যদি তোমাকে আরেকটা বলে যে ধরো তোমাকে বললো যে ধরো এখান থেকে 4, এই যে -81। ওকে, -81, তো এটার ক্ষেত্রে তুমি কেমনে করবা? দেখো এটা আমরা এই সূত্র ফলো করলেও পারবো, অথবা এমনি একটা আমি তোমাকে একটা সূত্র শেখাই দিই যে ধরো এখানে তুমি n/2 নিলা। ওকে, এটার উপর √ওভার দিলা, এখানে 1 +-i লিখলা। ওকে, আর এখানে প্লাস-মাইনাস লিখলা। এখন দেখো যে এইখান থেকে যেটা থাকবে, এখানে রিমেম্বার এখানে যখন মাইনাস থাকবে তখন কিন্তু আমরা এটা করতে পারবো। ওকে, তো দেখো এখান থেকে 81, এটাকে যদি আমরা স্কোয়ার করি মানে রুট করি, 81 কে রুট করলে কত হয় 9, তাহলে সেই 9টাই হচ্ছে n এর মান, এই 9 = n। তো তখন আমরা কি লিখবো প্লাস-মাইনাস এখান থেকে 9/2, এই যে 1 +-i, তাহলে আমার আনসার হচ্ছে
প্লাস মাইনাস 3√2 এই যে 1 প্লাস মাইনাস আই। এখন তোমাদের টাচ থাকবে হচ্ছে √-144 এর ক্ষেত্রে কি হবে, আর আরেকটা হচ্ছে এটা 1 নাম্বার, আর 2 নাম্বারটা হচ্ছে √-169 এর ক্ষেত্রে কি হবে। ওকে, এই দুইটা তোমরা আমি করে দেখাবো। দেখো এগুলো কিন্তু আমি অলরেডি তোমাকে বলে দিছি যে কি রকম হবে, যে এটার মূলগুলো কয়টা, 4টা, ঠিক না? তাহলে 4টার ক্ষেত্রে তাহলে x⁴ = 1 যদি হয় তাহলে x1 মানে x এর মানটা হবে +-1 এবং +-i। তাহলে মূলগুলোর বর্গের সমষ্টি, তাহলে প্রত্যেকটাকে আমি বর্গ করব 1 স্কয়ার, তারপরে হচ্ছে -1 স্কয়ার প্লাস হচ্ছে i স্কয়ার আর প্লাস হচ্ছে -i স্কয়ার। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে 2, 1 কে স্কয়ার করলে 2 হবে, আর i স্কয়ার মানে হচ্ছে -1, এখানে হচ্ছে কত হবে, -1। তাহলে आंसर আসলে 0ই আসবে, এখানে একটু ভুল লিখছে, ঠিক আছে? সমীকরণের মূলগুলোর বর্গের সমষ্টি, তাহলে বর্গের সমষ্টি মূলগুলোর বর্গ করলে তো আমাদের এটাই আসতেছে, आंसर একটু ভুল আছে। ওকে, i স্কয়ার মানে -1 মাইনাস i কে স্কয়ার করলেও -1 আসে, তাহলে -2 আর এখান থেকে 2, তাহলে आंसर আসবে 0 অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো 6 এর নিয়মটা আমরা চতুর্থর ক্ষেত্রে যে নিয়মটা করছি ওইটাই, কিন্তু জাস্ট এভাবে করলেই পারবা। ওকে, এখন দেখো যে তাহলে এইটার ক্ষেত্রে তোমরা কিভাবে বের করবা, দেখো যে 6 আর এখান থেকে দেখো মাইনাস আছে, ঠিক না? তাহলে 2⁶। এখন বাকিটা হচ্ছে যেভাবে আমি তোমাদেরকে করাইছি এভাবে ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি যে ঘনমূলের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, সো আশা করতেছি এগুলো তোমরা এখন পারবা, তাই না? ওকে, তাহলে এখন দেখো ভাইয়া যে তারপরেটা এটা এককের ঘনমূলের আমি তোমাকে অলরেডি লিখে ফেলছি। তো এখন দেখো যে কাল্পনিক জটিল সংখ্যা যদি এরকম হয় তো তখন এইটার মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো খেয়াল করো স্টুডেন্টস, তো এটার ক্ষেত্রে তুমি কিভাবে করবা, দেখো 1 আর হচ্ছে প্লাস ওমেগা, আমি তোমাকে আগে বলছি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার = 0 হয়, ঠিক না? তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে এখানে একটা মাইনাস ওমেগা আছে, এখানে এই দুটো মিলে একটা মাইনাস ওমেগা, তাহলে কি -2 ওমেগা পাইলা, তাহলে -2 ওমেগা হোল স্কয়ার। আবার দেখো এটার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে -2 ওমেগা স্কয়ার আবার হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে কি পাবা বলো তো, -4 ওমেগা স্কয়ার পাবা, আবার এখান থেকে তুমি কি পাবা, প্লাস মানে মাইনাস না প্লাস হবে, কারণ মাইনাস কি ইয়ে করলে, তারপর এখান থেকে দেখো এখানে হবে 4 ওমেগা⁴। এখন যদি তুমি 4 কমন নাও ভাইয়া তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার পাবা, তাহলে এইটুকুর মানটা হচ্ছে -1। তাহলে এখন তোমার আনসারটা কি হচ্ছে -1, এটা কিন্তু আনসার। ওকে, তো খুবই সিম্পল। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাকে বলছে যে এটার সম্পর্কগুলো কি হবে, তো এটা তোমরা বের করে ফেলবো। তাহলে এখন দেখো এটা মানে কি বলো, ওমেগা, আবার এটা মানে কি বলতো, ওমেগা স্কয়ার। এখন তুমি সহজেই বুঝতে পারতেছো যে এটার সম্পর্কটা কি হতে পারে। ওকে, তারপরে দেখো এইটার মানটা বের করতে বলছে তোমাকে। দেখো এখানে কিন্তু আমি তোমাকে বলছি যে ধরো ওমেগা মানে হচ্ছে -1 প্লাস √3i/2। ওকে, আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i/2, রাইট? সো এখন তোমাকে এখান থেকে বের করতে বলছে যে এটার মানটা। তো এখন এইটুকুর মানটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই, দেখো 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু এই জিনিসটাই পাচ্ছি, ঠিক না? তো অথবা দেখো এটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে তো আমরা এই জিনিসটাই পাচ্ছি, অর্থাৎ দেখো আমি যদি 2 ওমেগা লিখি তখন আমি লিখতে পারবো -i প্লাস √3i। ওকে, তো এইটুকুর মানটা কি হচ্ছে ভাইয়া 2 ওমেগা। এট দ্য সেম টাইম এইটুকুর মানটা কি হচ্ছে ভাইয়া 2 ওমেগা স্কয়ার, তাহলে এখানে 2⁴, আবার এখানে কি আছে 2⁴, তাহলে এখানে হচ্ছে 16 ওমেগা 2⁴, আর এখানে হচ্ছে 16 ওমেগা 8, ঠিক আছে?
আচ্ছা, তো এখন দেখো যে 16 যদি কমন নাও, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আবার ওমেগায় পাবা, আবার এটার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার পাবা, তাই না? তো এইটুকুর মানটা হচ্ছে -1। তাহলে দেখো তোমার আনসার কি হবে, -16। কোনটা? এই যে বি নাম্বার অপশনটা। তো তারপরে দেখো এইটা আমি তোমাকে ধারাগুলো দেখো আমি অলরেডি তোমাকে শেখাই ফেলছি, ওকে? তো দেখো যে ওমেগা, তারপরে হচ্ছে ওমেগা স্কোয়ার, তারপরে হচ্ছে ওমেগা কিউব, এইটুকুর মান হচ্ছে কত? 1। ওমেগা এটার মান তো তোমার 1। তাহলে আমি যদি একটা সুন্দর করে লিখে ফেলি, ধরো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, ঠিক আছে? তারপর ওমেগা টু দি পাওয়ার 4, যেহেতু বড় পদ না, আমরা লিখে ফেললেও খুব একটা সমস্যা নাই। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা 6, এখানে 7, আবার এখানে হচ্ছে 8, ওকে? তো দেখো এই তিনটা হচ্ছে একটা জোড়া, এইটুকুর মানটা হচ্ছে 1 প্লাস ওমেগা, তাহলে এটা 0 হলো। আবার দেখো তো এটা মানে হচ্ছে ওমেগা, এটা মানে ওমেগা স্কোয়ার, এটা একটা জোড়া, এইটুকুর মানটাও 0। তাহলে বাকি থাকলো কি, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এইটুকুর মান হবে -1। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে যদি আমরা টাইপ 9 এর ক্ষেত্রে একটু চলে আসি, এইখানে কিছু প্রকৃতি দেওয়া আছে, দেখো এইগুলা দেখলেই কিন্তু বুঝতে পারবা যে আসলে আনসার গুলো কি হবে। যদি ধরো z ইজিক্যালস টু a ধরো, অর্থাৎ যদি z ইজিক্যালস টু মানে কি x প্লাস আই ওয়াই, তাহলে x প্লাস আই ওয়াই ইজিক্যালস টু যদি আমরা দেখো, নেটের কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, তাহলে তখন সেটা হবে একটা বৃত্ত। ধরো এখানে তো আমি বললাম যে 2 প্লাস 3i, ঠিক আছে? 2 প্লাস 3i ইজিক্যালস টু কে, মানে ধরো এখানে 3 বললাম, ওকে? 2 প্লাস 3i ইজিক্যালস টু ধরো 9 বললাম, তাহলে অবশ্যই এটা একটা বৃত্ত হবে। তো এরকম জেড এ করলেও বৃত্ত হচ্ছে, জেড জেড মানে এখানে জেড প্রাইম মানে কিন্তু মনে রাখতে হবে, জেড মানে যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড প্রাইম মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই দুইটাকে যদি তুমি আবার ইয়া করো, তখন তুমি পাবা হচ্ছে একটা মূলবিন্দু বা বৃত্ত, মানে কেন্দ্র মূলবিন্দুতে, সেই কেন্দ্র মূলবিন্দুতে বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা পাবা, ঠিক আছে? আর যদি দুইটা ধরো এ জেড, জেড প্লাস এ, এখানে যে কোনো একটা সংখ্যা, ধরো 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো সংখ্যা, তো এইটার মানটা যদি এটার মানের সমান হয়, তখন সেটা হবে সরলরেখা। ওকে, এটা অনেক সময় কিন্তু এভাবে আসতে পারে যে জেড প্লাস এ ডিভাইডেড বাই ধরো জেড প্লাস বি, ঠিক আছে? ম্যাগনিটিউড এখানে 1, তাহলে এটাও কিন্তু একটা সরলরেখা, ওকে? আচ্ছা, আর যখন ধরো এখানে জেড এর সাথে একটা যে কোনো সহগ থাকতেছে, তখন সেটা বৃত্ত। আর জেড প্লাস এ প্লাস যখন এখানে থাকতেছে, জেড প্লাস বি ইজিক্যালস টু যদি ধ্রুবক থাকে তাহলে উপবৃত্ত, আর এখানে জাস্ট মাইনাস থাকলে সেটা হচ্ছে মানে পজিটিভ থাকলে উপবৃত্ত, নেগেটিভ থাকলে অধিবৃত্ত, আর এখানে একটা কনস্ট্যান্ট থাকতে হবে। কেমন? ওকে, তো এখন দেখো তাহলে এটার ক্ষেত্রে দেখো আমি তোমাকে বললাম যে এখানে জেড, এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তো ধরো জেড প্লাস কি এ, আর এখানে হচ্ছে কি বলো প্লাস দিয়ে জেড মাইনাস এ ইজিক্যালস টু ধরো বি দেওয়া আছে, ওকে? তাহলে অবশ্যই বা সি দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা একটা উপবৃত্ত। তাহলে এই জিনিসটা কাকে নির্দেশ করতেছে? একটা উপবৃত্তকে নির্দেশ করতেছে, ওকে? তাহলে আবার দেখো এটা আমি তোমাকে অলরেডি বলে ফেলছি যে ধরো জেড মাইনাস যদি এ থাকে এবং এখানে যদি কে থাকে, তাহলে এটা অবশ্যই কি হবে? বৃত্ত হবে। তাহলে এর আনসার কি হবে? বৃত্ত, ঠিক আছে? ওকে, তাহলে এইটা তোমরা এখন আমাকে দেখে বলবা, এটা তোমাদের টাস্ক থাকলো, এটা কি হবে। দেখো এখানে কি হলো, জেড প্লাস আই এবং এটা, তাহলে এটাকে যদি এই পাশে তুমি ভাগ করে দাও, তাহলে পাচ্ছ হচ্ছে 1, তাহলে কি হবে? যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, ওকে? একই জিনিস। আচ্ছা, তো এখন দেখো যে এইটার ক্ষেত্রে কি বলছে, জেড প্লাস এক্স ওয়াই, তাহলে জেড প্রাইম, তাহলে জেড প্রাইম মানে কত? এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে? এটার মানটা কি বলছে? 0। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবা, তাহলে এখানে এটার মানটা 0। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 0 সেটাকে কি বলা হয়? বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত, তাহলে এখানে যদি একটা বিন্দু থাকে, এই বৃত্তের আর এর মানটা কি হয়? 0 হয়। তাহলে এটার ব্যাসার্ধের মানটা কত হচ্ছে? এই যে ডি, ওকে? আচ্ছা, এখন এটা তো তুমি পারবাই, ওকে? আরো কিছু মিসেলেনিয়াস টাইপ আছে, দেখো এখান থেকে এটার মানটা কত হবে। তো যদি আমি তোমাকে বলি যে ধরো এখান থেকে এটার মানটা কেমনে বের করবা, এটা কস পাই, কস পাই এর মানটা কত?
cos পাই দেওয়া আছে এবং i sin পাই দেওয়া আছে, তাই না? cos পাই এর মানটা হচ্ছে -1 প্লাস i sin পাই এর মানটা হচ্ছে i * 0, তাহলে आंसर কত হচ্ছে -1। এই যে সি নাম্বারটা आंसर। ওকে, তো তারপরে দেখো এখান থেকে একটা খুবই সুন্দর একটা অঙ্ক দিছে, তাহলে দেখো এটার মানটা কত, x এর মানটা যদি এটা হয় তাহলে x এর মানটা = ওমেগা। তাহলে দেখো এখান থেকে আমাদের কি পাচ্ছি ভাইয়া, যে একটা হচ্ছে ওমেগা পাচ্ছি, ঠিক না? তাহলে এখানে x³ পাচ্ছি, ঠিক না? তাহলে আবার 1/x³। তাহলে দেখো এখান থেকে এটার মানটা যদি ওমেগা হয় তাহলে এটার মানটা 1/ওমেগা³, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2। এই যেটা হবে তোমাদের आंसर। আচ্ছা, তাহলে এখন দেখো এটার ধারাটা কেমনে হবে। এরকম পরীক্ষা কিন্তু তোমাদের রিটেনে আসতে পারে, রিটেন অ্যানালাইসিস যদি করো তো দেখবা যে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এখন এই ধারার ক্ষেত্রে তুমি কি করবা, যেটা একটা x ধরে নিবা, তাহলে x = ধরো এই পুরোটা, হ্যাঁ, যে -1 তারপরে হচ্ছে প্লাস দিয়ে √, আবার -1 প্লাস √, -1 তারপরে হচ্ছে এরকম, এটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। ওকে, তো এখন যদি x যদি ধরো তাহলে এটাকে যদি তুমি স্কোয়ার করো ভাইয়া, তাহলে x² মানে কি দাঁড়ালো, যে এটার মানে দাঁড়ালো তোমার হচ্ছে -1। তারপরে দেখো এই সংখ্যাটা কিন্তু ইনফিনিটলি চলে গেছে, তাহলে এটাকে আমরা কি ধরতে পারবো, x ধরতে পারবো। তো দেখো এখান থেকে তখন তুমি কি লিখতে পারবা, x² - x + 1 = 0। তো দেখো তখন এটার ক্ষেত্রে যদি তুমি x এর মানটা বের করো, দুইটা মান তুমি পাবা, ঠিক না? তাহলে x = তখন তুমি কি পাবা, এই যে দুইটা মান পাওয়া সম্ভব কি এটার জন্য, যে -b প্লাস -√, b² - 4ac যদি তুমি করো ডিভাইডেড বাই কত, 2a, তাহলে দেখবে যে এটা পাবো। সহজ অঙ্ক একদমই। আচ্ছা, এখন আসো স্থিতিবিদ্যায় যাওয়ার আগে আমি একটু 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, 30 সেকেন্ড পরে শুরু করছি। ওকে, ওকে স্টুডেন্টস, আবার চলে আসলাম। দেখো স্থিতিবিদ্যা নিয়ে অত বেশি ভয় পাওয়ার কিছু নাই, বিকজ অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে স্থিতিবিদ্যা থেকে খুব একটা প্রশ্ন হয় না, এবং হলেও মোটামুটি কমন যে প্রশ্নগুলো হয় এবং যেগুলো তোমাদের বিভিন্ন সালে এসছে এবং সহজগুলা সেগুলো কিন্তু দেয়, ঠিক আছে? তো এটা নিয়ে এত ভীতি পাওয়া মানে ভয়ের পাওয়ার কিছু নাই, জাস্ট একটু ট্রাই করলে কিন্তু তোমরা পারবা। তো এখান থেকে দেখো স্টুডেন্টস, তো এক্ষেত্রে দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয়। তো এটা কিন্তু তোমরা ভেক্টরে অলরেডি পড়ছো যে লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয় কি। জাস্ট এখান থেকে যদি আমরা দেখি লব্ধির মানটা r = p² + q² + 2pq cos α, ঠিক আছে? তো এগুলো তুমি অলরেডি জানো। তার এখান থেকে tan থিটার মানটা তুমি কেমনে বের করবা, যে এখান থেকে q sin α, অর্থাৎ যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল, এর সাথে যদি কোণ তাহলে আছে কত, সিঙ্গেল। তো পরে এইভাবে আমরা এটার মানটা বের করতে পারবো। তো এখন তোমাকে এখান থেকে বলছে, দেখো এটা একটা তোমাকে বোঝার ব্যাপার আছে, দুটি সমমানের বলের ক্ষেত্রে লব্ধি এবং মান বের করো। ধরো যদি তোমাকে বলে যে দুইটার মানটা p = তোমাকে q, ঠিক আছে? তো তখন তোমাকে বললো যে r = what। ধরো এখানে p এর মানটা হচ্ছে 5 নিউটন বলছে, এখন q এর মানটা হচ্ছে 5 নিউটন। তো r এর মানটা তখন তুমি কি করবা, দেখো যে এখান থেকে 2p মানে হচ্ছে 2 × 5 এখানে cos α / আলফার মানটা ধরো তোমাকে বললো যে 120 ডিগ্রি। ওকে, আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখন দেখো তাহলে এটার মানটা হচ্ছে 2 × 5 এখান থেকে হবে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক না? মানে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে? তো আর এর মানটা হলো কি, হলো 5। তো দেখো একটা মজার ব্যাপার হলো যে এখান থেকে যখন তোমার r = p = তোমার q হচ্ছে, তখন আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি, এটা একটু মনে রাখবা। আর যখন 120 ডিগ্রি না অন্য কোনো মান দেওয়া থাকবে তখন তোমার r এর মানটা হচ্ছে এই যে 2p cos α / 2। যেমন ধরো এখানে 120 ডিগ্রি জায়গায় যদি 140 ডিগ্রি তোমাকে বলতো, তো তখন এখানে cos 70 ডিগ্রি তখন তুমি নিতে। তো cos 70 ডিগ্রির মানটা তো তুমি জানো না, তো তখন এটার আনসার কিন্তু 5 এর চেয়ে একটু বেশি হতো। ওকে, আচ্ছা, আর লব্ধির দিকটা হচ্ছে সেটা α / 2, এটা যেটা আমি এখানে লিখে ফেলছি।
আচ্ছা, তারপর দেখো স্টুডেন্ট, তাহলে এখানে যদি লব্ধির মানটা যদি লম্ব বরাবর ধরো, দুটি বল লম্ব বরাবর যদি ক্রিয়াশীল হয়, এটা ধরো পি আর এটা ধরো কিউ, ঠিক আছে? তো এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি। তাহলে তখন তোমাদের আর এর মানটা হবে ওই যে পিথাগোরাস দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এটা যাওয়া যে কথা এবং এটা আসা একই কথা। ওকে, তো তখন তুমি আর ইজ ইকুয়ালস টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তো তখন কিন্তু সহজে তুমি আনসার করতে পারবা। দেখো এখানে আরো কিছু জিনিসপত্র আছে, এগুলো তুমি অলরেডি জানো যে 180 ডিগ্রি হলে, এখানে একটু ভুল লিখছে, 180 ডিগ্রি না, এটা 0 ডিগ্রি হলে, আলফার মানটা 0 ডিগ্রি হলে আর এর মানটা ম্যাক্স হয়, ঠিক আছে? তখন আর এর মানটা ম্যাক্স হলে পি প্লাস কিউ লিখতে পারবে। ওকে ওকে, আচ্ছা, আর যখন 180 ডিগ্রি হবে তখন আর এর মান মিনিমাম, আর না 90 ডিগ্রি হলে সেটা তোমাকে আমি অলরেডি বলে ফেলছি। তো তারপরে দেখো, আচ্ছা তাহলে কি বলছো, দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের যে কোনো একটির মান, ঠিক আছে, এদের লব্ধির মান এদের যে কোনো একটির মানের সমান। তাহলে ধরো দুটি সমমানের ভেক্টর, তাহলে পি ইজ ইকুয়ালস টু কিউ, তাহলে বলছে যে লব্ধির মান যে কোনো একটা সমান, তাহলে যে কোনো একটা সমান মানে কি দুইটারই সমান, তাহলে আর তাহলে এখানে আলফার মানটা চোখ বন্ধ করে কত হবে, 120 ডিগ্রি, যেটা আমরা কিছুক্ষণ আগেই করলাম। ওকে, তো তারপরে দেখো এখান থেকে যখন তোমাকে বলবে যে একটা বিন্দুতে এত এত এবং এত, যখন তিনটা বল বল ত্রয়ের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে অর্থাৎ সমান্তর ধারা গঠন করবে, তখন তোমার আনসার হবে d√3। কি হবে, d√3। এবং যদি তোমাকে বলে 120 ডিগ্রি করে, ধরো এখানে তিনটা বল আছে, ওকে, ধরো ফ্যান, ফ্যান তো আমরা এইভাবে করি, ঠিক না? তাহলে ফ্যানের ক্ষেত্রে এই প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। ওকে, 100 কত ডিগ্রি, 20 ডিগ্রি। তখন তোমার এক্ষেত্রে তোমার লব্ধির মানটা হবে d√3। তাহলে ডিফারেন্স কত, 4, তাহলে কত আনসার হবে 4√3। যদি ডিফারেন্স থাকলো 2, ধরো 7, 9 এবং 11 আছে, তখন আনসার হচ্ছে 2√3। তাহলে এটার ক্ষেত্রে আনসার হবে 4√3। ওকে, আবার ধরো তোমাদের চারটা বল আছে, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এরা 90 ডিগ্রি কোণে পরস্পরের সাথে ক্রিয়াশীল। তো তখনও কিন্তু আমরা এরকম সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, দেখো এটার ক্ষেত্রে দেখো যে বল, প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়। তো দেখো এরকম যতগুলো অঙ্ক থাকবে যে ম্যাক্সিমাম আনসার 120 ডিগ্রি হয়, বুঝছো? তো এটার ক্ষেত্রে যদি তুমি করে দেখো যে বলটার 3p এবং 2p বল দ্বয়ের লব্ধি হচ্ছে আর, প্রথম বলকে যদি তুমি দ্বিগুণ করো তখন লব্ধির মানটাও দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে লব্ধির মানটা হচ্ছে আর, তাহলে বল দ্বয়ের অন্তর্গত কোণ কত, এটা তুমি করে দেখবা, ঠিক আছে? মানে হচ্ছে তুমি আর এর মানটা তুমি বের করছো, হচ্ছে লব্ধির মানটা হচ্ছে, ধরো এখান থেকে কত আসছে 3p স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে 9p স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে 4p স্কোয়ার, ঠিক না? তারপরে হচ্ছে 2 ইন্টু 9p ইন্টু কত হচ্ছে 2p, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে cos আলফা, ঠিক আছে? তো এখন তুমি যদি প্রথম বলকে দ্বিগুণ করো তাহলে এখানে 6p পাওয়া, ঠিক না? তাহলে এটা ধরো 1 নম্বর সমীকরণ ধরো দিলা, তুমি আর স্কোয়ার বের করলা, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ দিলা। দেন তুমি ধরো এটা ধরো আর1 নিলা। ওকে, তাহলে আর2 এর ক্ষেত্রে তুমি প্রথম বলটা দ্বিগুণ করে দিছো, অর্থাৎ এখানে কত হবে 6p হোল স্কোয়ার প্লাস এখান থেকে কত 2p স্কোয়ারই আছে, ঠিক না? তারপরে হচ্ছে 2 ইন্টু 6p ইন্টু কত 2p, আর হচ্ছে এখান থেকে cos আলফা। ওকে, তো এটার ক্ষেত্রে তো তুমি এখন স্কোয়ার করলে তারপরে এখানে 9p স্কোয়ার হবে, তারপরে হচ্ছে এখান থেকে 4p স্কোয়ার হবে এখান থেকে, আর 4 নং 36p স্কোয়ার cos আলফা। এখন তুমি বল দ্বয়ের অন্তর্ভুক্ত কর, তাহলে লব্ধির মানটাও দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখন তুমি এই দুটা যদি ক্যালকুলেশন করো, তো এখন দেখা গেল এই ক্ষেত্রে কি হলো যে আর1, ঠিক আছে, মানে 2r1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হলো আর2 হলো, ঠিক আছে? পরে এখান থেকে যদি তুমি আলফার মানটা ক্যালকুলেশন করো, মানে প্রথমটা দ্বিগুণ, তখন পাবো হচ্ছে 120 ডিগ্রি। ওকে, দেখো পরস্পর যদি লম্বভাবে ক্রিয়া করে, আমি কিছুক্ষণ আগে তোমাকে বলছি একটা হচ্ছে 5p আর একটা হচ্ছে কত 3p, ঠিক না? তো তখন আর এর মানটা হবে √5 p স্কোয়ার প্লাস হচ্ছে এই যে 3p স্কোয়ার, তার মানে হচ্ছে 25 আর হচ্ছে 9, তাহলে হচ্ছে √, কত হবে 34, রুট এর বাইরে কিন্তু p থাকবে, এই যে এটা হবে আনসার।
ওকে, তারপরে যদি আমরা একটু আসি, ঠিক আছে, এখন কি বলছে যে একটা সমবাহু ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে পি এবং 2p মানের দুইটা বলকে এক করছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত? আলফার মানটা হচ্ছে প্রত্যেকটার মধ্যবর্তী কোণ এ এ এ, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এখান থেকে পি এবং 2p মানের বল যদি কি করে, তাহলে লব্ধির মানটা তুমি এখন ইজিলি বের করতে পারবে। আর মানে হচ্ছে কত, এই যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কত 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু আবার p আছে, ওকে, আর cos এখানে কত হবে 60 ডিগ্রি। তো তারপরে হচ্ছে এখান থেকে তুমি আর এর মানটা সহজেই বের করতে পারবে। ওকে, মোস্ট প্রবাবলি এখানে মনে হয় এটা 7p আসে, √7p এটা মনে হয় আসবে, তোমরা একটু করে দেখো। আচ্ছা, তো এখন দেখো এই অঙ্কটা অনেক সময় তোমাকে টাইম খাওয়ার জন্য এই টাইপের অঙ্কগুলো তোমাকে দিতে পারে। সেটা হচ্ছে কি, দেখো স্টুডেন্ট কি বলছে, একজন লোক, তো এইগুলো অঙ্ক সবচেয়ে ভালো কারা করতে পারে জানো? যারা ধরো মাথাটা ঠান্ডা রাখে পরীক্ষার হলে। যদি ধরো প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তুমি ধরো 60 মিনিটে 60টার প্রশ্নের আনসার করলা, ঠিক আছে, মানে 60 মিনিটে না, এরকম তো হয় না, তোমাদের হচ্ছে কত 45 মিনিটে 60টার আনসার করতে হয়। তো 45 মিনিটে ধরো তুমি 45টার আনসারই করলা। এখন এই 45টার আনসার যদি তুমি ভাইয়া 40টাও যদি তুমি ঠিক করো, তাও কিন্তু তোমার অনেক তুমি আগাই যাবে, বুঝতে পারছো? 40টাও যদি তুমি ঠিক করো, তাও তুমি অনেক আগে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? এই 40টা ঠিক করাটা তোমার জন্য ফ্যাক্ট। তাহলে দেখো তোমার টাইম ম্যানেজ, 45 মিনিটে তুমি 45টাই আনসার করো, তুমি 40টা ঠিক করো, দেখবে যে তুমি টিকে গেছো। আর যদি তুমি ধর তাড়াহুড়া করো যে আমি এটা পারতেছি না, তো প্রথম দিকে আগে তোমার ব্রেনটাকে চালু করে নিবা। এই জন্য তুমি কি করবা, যেগুলো ইজি টাইপ সাবজেক্ট, যেমন বায়োলজি তুমি এমনিতে দেখলেই পারবা যে আনসার কি হবে, সরি, তো বায়োলজির ক্ষেত্রে তুমি আনসার দেখলেই পারবা কি হবে। তো ওগুলোর ক্ষেত্রে তোমাকে মুখস্থ রাখতেই হবে, রাইট? তো এই জায়গায় যদি তুমি মুখস্থ না রাখো, তাহলে তুমি ব্যাক করে চলে যাবা। তো ওগুলো তুমি আগাই দাগাই ফেলবা, কেমন? তো তারপরে দেখো যে তুমি তারপরে কেমিস্ট্রি দাগাইলা, তারপরে ধরো ফিজিক্সে আসলা, তারপরে তুমি ম্যাথে আসলা, ঠিক আছে, অথবা ম্যাথে আগে যায় তারপর ফিজিক্সে গেলা। তো এখন তুমি তারপরে দেখলা যে এই টাইপের বড়গুলো অঙ্কগুলো আছে, তো তখন তোমার ব্রেন কিন্তু চালু হয়ে যাবে। তুমি আগে এগুলো আনসার করবে না, দেখবা যে তোমার শর্ট যে আনসার গুলো, তখন তুমি কি করবা, এই প্রশ্ন ধরো এটা 1 নম্বরে আছে, তো তখন তুমি 1 নম্বরে একটা গোল চিহ্ন দিয়ে আসবে, তার মানে কি এটা তোমার বাদ আছে, এটা তুমি পরে করবে। তো তারপরে যখন তুমি অঙ্ক করা শুরু করবা, দেখবে যে একসময় তুমি এটাতে যখন চলে আসবা, দেখবে তোমার ব্রেন শার্প হয়ে গেছে, এটা পারতেছো। আর যদি তুমি শুরুতে যাও, তখন দেখবে এটা তোমার টাইম কিল হবে, তখন মনে হবে এত বড় অঙ্ক দিছে, ঠিক আছে, তুমি হিপনোটাইজ হয়ে যাবে এবং তুমি প্রশ্নটা ভুল করবা চান্সেস। এই জন্য একটু বড় প্রশ্ন তোমাকে একটা টাইম কিল করার জন্য দেয়, তো এটা তুমি পরে আনসার করবা। তো দেখো, তো তারপরে এটা যদি আমি একটু চিন্তা করি, একজন লোক কোন একটা নির্দিষ্ট স্থান থেকে কি বলছে 15 কিলোমিটার থেকে উত্তর দিকে, তাহলে আমরা যদি একটু স্থানাঙ্কগুলো আঁকাই, ধরো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট এন্ড এটা হচ্ছে তোমার ওয়েস্ট, ওকে। তো এখন তোমাকে বলছে একটা নির্দিষ্ট, ধরো অরিজিন থেকে সে 15 কিলোমিটার উত্তর দিকে গেছে, ধরো এখানে 15 কিলোমিটার সে এখানে আসলো। তো তারপরে তোমাকে কি বলছে, সেখান থেকে 10 কিলোমিটার সে পূর্ব দিকে গেল, তাহলে পূর্ব দিকে কোন দিকে ভাইয়া, এই যে এই দিকে 10 কিলোমিটার সে আসছে, ওকে। তো এখন তোমাকে বলছে যে সে পূর্ব দিকে যাওয়ার পর আবার তোমার দক্ষিণ দিকে আসলো হচ্ছে 5 কিলোমিটার, তাহলে দক্ষিণ দিকে কোন দিকে, এই দিকে, তাহলে দক্ষিণ দিকে আসলো হচ্ছে এই যে 5 কিলোমিটার, ওকে। তো এখন আমি যদি এই পর্যন্ত আঁকাই ভাইয়া, তাহলে এইটা 15 ছিল, তাহলে এইটুকুর মানটা হয়ে গেল কত 10, আর টোটাল টুকুর মানটা ছিল তো 15, ঠিক আছে। এখন দেখো এই যে 15টা থেকে এখানে যদি তুমি 5 বাদ যায়, ঠিক আছে, তাহলে এইটুকুর মানটাও হচ্ছে তোমাকে বলে দিচ্ছে 10। তাহলে এখন তোমাকে বলছে যে সে যাত্রাস্থান কোথায় ছিল, এখান থেকে সে কত দূরে অবস্থান করছে, তাহলে আমরা এখানে যদি মাপি, তাহলে এইটুকুর মানও 10, আবার এইটুকুর মানও হচ্ছে 10, তাহলে পিথাগোরাস পেলে কি হবে, দেখো এটা ত্রিভুজ, ঠিক আছে। তো আমরা কি করব, √10² প্লাস √10², তার মানে আমাদের আনসার পাবো হচ্ছে 10√2। এই যেটা হবে তোমাদের আনসার। দেখো যতটা তুমি কমপ্লেক্স ভাবছো, বাট আনসার কিন্তু অনেক ইজি, একটু চিন্তা করলে কিন্তু তুমি পারো। তো এই অঙ্কটা সাস্টে আসছিল, ওকে। তাহলে এখন কি বলছে যে একই বিন্দু দুটি বলের ক্রিয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে এখন বলছে যে আলফার কোন মানটির জন্য বলদ্বয়ের লব্ধির মানটা হচ্ছে বৃহত্তম হবে। তাহলে আলফার কোন মানটির জন্য বলদ্বয়ের
লব্ধির মানটা বৃহত্তম হবে, ঠিক না? তাহলে দেখো লব্ধির মানটা আমাদের আর ম্যাক্স কখন হওয়া সম্ভব, যখন পি প্লাস কিউ হবে, ঠিক না? তখন অবশ্যই হবে আলফার মানটা 0 ডিগ্রি। আলফার মানটা যদি 0 ডিগ্রি হয় তখনই আমাদের সম্ভব হবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো আশা করতেছি তোমরা যারা ক্লাস করছো, তো অনেকে মেডিকেলের ক্লাস করতেছো, মেডিকেলের জন্য পড়ছো, যারা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু ম্যাথের ক্লাসগুলো করছো না, বাট যারা মেডিকেলের পাশাপাশি এই ক্লাসগুলো একটু একটু করে করছো এবং নিজের মতো করে ম্যাথ করছো, তো তারা কিন্তু মেডিকেল পরবর্তী যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সেটা কিন্তু আগে যাবে। তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং রোড 20+ সাথে থাকবা। আসসালামু আলাইকুম।